ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিবির সংঘর্ষ, বেশ কয়েকজন আহত, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন। জুলাই সনদের বাইরে গিয়ে দলীয় মতাদর্শ চাপিয়ে না দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর। সংবিধান সংস্কারে বিরোধী দল গঠনমূলক পরামর্শ দিলে নেওয়া হবে গুরুত্ব সহকারে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। যা যা সংশোধনের প্রয়োজন সেই সমস্ত সংশোধনীগুলো আমরা ধারণ করে সেভাবে আমরা রিপোর্ট প্রণয়ন করব। জুলাই সনদকে ধারণ করে, জুলাই চেতনাকে ধারণ করে আমার সংবিধান সংশোধনের পথে আমি এগিয়ে যাব। গণভোটের রায় কার্যকর না হলে প্রতিরোধের হুঁশিয়ারি জামায়াত আমিরের। বললেন, সঠিক পথে না আসলে পরিণতি হবে ফ্যাসিস্টদের মতো। 70% মানুষ ভোট দিল, এখন সরকারি দল মানবে না। হ্যাঁ, মানবেন, অবশ্যই মানবেন। দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নেয়ার আগ্রহ প্রকাশ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। ঢাকা কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিবির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি স্থানেই সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ঢাকা কলেজে দুপুর 12:30টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে 1:30টার দিকে ক্যাম্পাসে মিছিল বের করেন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাদের লাঠি সোটা হাতে ঢাকা কলেজের বিভিন্ন স্থানে অবস্থান করতে দেখা যায়। এ সময় কলেজ ছাত্র শিবিরের এক সদস্যকে মারধর করে আটক করে রাখার অভিযোগ ওঠে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। এদিকে দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সমস্যা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীরা একটি অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজ শাখা ছাত্র শিবির সভাপতি ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সহ কয়েকজন আহত হন। এরপর ক্যাম্পাস থেকে শিবিরের কর্মীদের বের করে দেওয়ার অভিযোগ করা হয়েছে। পরে ছাত্রদল ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করে। জুলাই সনদের বাইরে গিয়ে দলীয় মতাদর্শ চাপিয়ে দেওয়া হবে না। সনদকে ধারণ করে নির্বাচনী ইশতেহারের আলোকে সংবিধান সংশোধনের সুপারিশ করা হবে। সংসদ ভবনে সংবিধান সংশোধনের বিশেষ কমিটির বৈঠক শেষে একথা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিরোধী দল নাম না দিলেও তাদের গঠনমূলক পরামর্শ মতামতকে সবসময় গুরুত্ব দেওয়া হবে, জানিয়েছেন কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংবিধান সংস্কারের আলোচনা শুরু হয় অন্তর্বর্তী সরকারের সময়। 6টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 দফায় 9 মাসের আলোচনা শেষে তৈরি হয় জুলাই জাতীয় সনদ। এই সনদ বাস্তবায়নে আদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। দলগুলোর ভিন্ন মতের উল্লেখ না করে ঐকমত্য কমিশনের মূল প্রস্তাবগুলোর ওপর হয় গণভোট। সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংস্কারের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হয়, কিন্তু সংবিধানে না থাকায় সংস্কার পরিষদের শপথ নেয়নি সরকারি দল বিএনপি। কোনো পরিকল্পনা আপাতত নাই। সংবিধান সংশোধনে 12 সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয় এ বছরের 13 জুলাই। বিরোধী দল কমিটিতে নাম না দিয়ে ওয়াক আউট করে। সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ইস্যুতে উত্তপ্ত সংসদ রাজপথ। বিরোধী দল ছাড়াই 12 সদস্যের সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠক হয় মঙ্গলবার। বৈঠকের আগে কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ জানান, প্রস্তাবনা থেকে তফসিল, পুরো সংবিধান এবং জুলাই সনদ পর্যালোচনা করা হবে। নাম যদি নাও দেয়, আমরা সকল বিরোধী দলীয় যারা দল আছেন, সদস্য আছেন, তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। তারা যদি মিটিংয়ে এসে দেয় ভালো, মিটিংয়ের বাইরে দিলেও আমরা সেটা গ্রহণ করব, লিখিতভাবে যদি দেয়। তো এইভাবে আমরা একটা গ্রহণযোগ্য সংশোধনী আনতে চাই এবং জনপ্রত্যাশা সবকিছু আমরা ধারণ করতে চাই। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয় বিশেষ কমিটি। কর্মপরিকল্পনা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, বিশেষজ্ঞ আইনজীবী, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবীদের সাথে আলোচনা করা হবে। কিন্তু বিরোধী দল আলোচনায় অংশ না নিলে সেক্ষেত্রে কি হবে তারও ব্যাখ্যা দেন মন্ত্রী। 84টা অনুচ্ছেদকে সামনে রেখে
6টা ধারাকে সামনে রেখে 33টা রাজনৈতিক দল যেটা স্বাক্ষর করেছেন, যদি কেউ না আসতে পারেন আমরা ধরে নেব যে ওই আলোকে আমরা যাচ্ছি কিনা। তারা বাইরের থেকে এইটাকে পর্যবেক্ষণ করে তাদের যদি সেখানে বলা হয় মনে করেন যে আমরা জুলাই সনদের ব্যত্যয় ঘটিয়েছি, অবশ্যই তারা তাদের সেটার সমালোচনা করার অধিকার রাখেন এবং যৌক্তিক যে কোনো সমালোচনায় আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব। আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ ধারণ করে নির্বাচনী ইশতেহারের আলোকে সংশোধনের সুপারিশ করা হবে। জুলাই সনদকে সামনে রেখে, জুলাই সনদকে বৃত্তায়ন করে, জুলাই সনদকে ধারণ করে, জুলাই চেতনাকে ধারণ করে আমার সংবিধান সংশোধনের পথে আমি এগিয়ে যাব। জুলাই সনদকে বাইপাস করে আমি আমার রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেবো, সেটা আমরা করব না। গণতন্ত্র সমুন্নত রাখা ও জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করবে বিশেষ কমিটি, প্রত্যয় আইনমন্ত্রীর। অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই বিপ্লবের সুফল ভোগে বর্তমান সরকার গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে কোনো গড়িমসি মেনে নেওয়া হবে না। আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব 2024 বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। যে বা যারা জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে, জনগণকে সাথে নিয়ে তাদের জীবনকে তছনছ করার হুঁশিয়ারিও দেন তিনি। বলেন, এখন অনেকেই নিজেদেরকে জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড দাবি করছে, অথচ আন্দোলনের কঠিন দিনগুলোতে কেউ আন্দোলনকারীদের পাশে দাঁড়ায়নি। সে সময় দলমতের ঊর্ধ্বে উঠে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিল জামায়াত। ফ্যাসিবাদের শিকড় অনেক গভীরে জানিয়ে জামায়াত আমির বলেন যে কোনো মূল্যে ফ্যাসিবাদের মূলোৎপাটন করা হবে। কোনো ভোট হলো, কোনো রায় হলো, 70% মানুষ ভোট দিল, এখন সরকারি দল মানবে না। হ্যাঁ, মানবেন, অবশ্যই মানবেন, ইনশাল্লাহ মানবেন, ইনশাল্লাহ মানতে হবে। জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে। যদি সেই রকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাল্লাহ তছনছ করে দেওয়া হবে। বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব। দুঃখ শ্রম শক্তি নেয়ার ব্যাপারেও ইচ্ছের কথা জানিয়েছে দেশটি। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সফররত সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খারেজি। ওই বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, বাংলাদেশে নির্বাচিত সরকারের প্রতি আস্থা আছে সৌদি আরবের। চলতি বছরই দেশটিতে দুদেশের যৌথ বৈঠক হবে। দিনের ব্যস্ত সূচির মধ্যে সফররত সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সকাল 11টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছান সফররত সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সাথে। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য, জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও দুপক্ষের মধ্যে মতবিনিময় হয়। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী। আলোচনা করেন দ্বিপাক্ষিক নানা বিষয়ে। বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রতি আস্থার কথা জানিয়েছে সৌদি আরব। ফিশারিজ, আইটি, নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে দেশটি। সে লক্ষ্যে শিগগিরই হবে যৌথ বৈঠক। ফিশারিজ, ফুড, এআই, টেকনোলজি, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, বিভিন্ন সেক্টরে ওনারা সৌদি আরবের সরকার এখানে বিনিয়োগ করতে তারা অত্যন্ত আগ্রহী। তারা মনে করে এখন বাংলাদেশে একটি স্থিতিশীল, স্টেবল অবস্থা রয়েছে, বিনিয়োগ বান্ধব সরকার রয়েছে। এই বছরই একটি একটা মিটিং হবে, জয়েন্ট কনসালটেশন অন বিজনেস, যেটা সৌদি আরবে হবে। শামা ওবায়েদ জানান, বাংলাদেশ থেকে দক্ষ শ্রমশক্তি নিতে চায় সৌদি আরব। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সেই আগ্রহ প্রকাশ করেছে দেশটি। আরও স্কিলড লেবার নেওয়ার কথা তারা ইচ্ছা প্রকাশ করেছে। আরও বাংলাদেশ আমাদের ভাইরা যেন ওখানে গিয়ে কাজ করতে পারে, সেই কথাটা আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন, আমরা ওনাদের ক্রাউন প্রিন্সকে আমন্ত্রণ জানিয়েছি। ইনশাল্লাহ সামনে সফর হবে।
এদিকে দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি ওয়েব কেলার। বৈঠকে মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদান নিয়ে আলোচনা হয়। এছাড়া জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট নিয়ে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও অগ্রগতি নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দেশে পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই সমাধান নিতে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষজ্ঞরা পানি ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা, বিদ্যমান সীমাবদ্ধতা এবং সমাধান নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরেন। দীর্ঘ ও মধ্যমেয়াদী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করা হয় বৈঠকে। আলোচনা হয় দেশের খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়েও। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষজ্ঞদের বক্তব্য শুনে দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে তাদের সহযোগিতার আশ্বাস দেন। গ্যাস সংকটের কারণে বিদ্যুতের চাহিদা বেড়েছে। এই কারণেই কিছুটা বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, যাদের অতিরিক্ত বিল আসছে তাদের নিকটস্থ বিদ্যুৎ অফিসে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি। জাহেদুর রহমান বলেন, গ্যাস সংকট আগেই ছিল, এর মধ্যে এলএনজি টার্মিনাল পুড়ে যাওয়ার সমস্যা বেড়েছে। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়তে পারে, তাই সংকট মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান ডাক্তার জাহেদুর রহমান। জানান সংকট সমাধানে সরকার কাজ করছে, আশ্বাস দেন কয়েকদিনের মধ্যেই সংকট সমাধান হবে। গ্যাসের সংকটের কারণে বিদ্যুতের চাহিদাও অনেক বেড়ে গেছে, যেটা আমরা এখন তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে করেও পুরোপুরি সামলে আনা যাচ্ছে না। গ্যাসের যে সংকট আমরা ফেস করছি, সেই সংকটটা আশা করি থাকবে না ফর দ্য টাইম বিং। কোটার বিরুদ্ধে আন্দোলনের ইতি হয় রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষায়, কিন্তু গতানুগতিক রাজনৈতিক সংস্কৃতিতে প্রত্যাশা অনেকটাই ফিকে হয়ে আসছে, এমনটাই মূল্যায়ন নির্দলীয় জুলাই যোদ্ধাদের। অভ্যুত্থান পরবর্তী 2 বছরের ঘটনা প্রবাহে বিশ্লেষকরা বলছেন, আমূল পরিবর্তনের জন্য এই সময়টা যথেষ্ট নয়। তবে জুলাই পরবর্তী রাজনৈতিক বোধোদয়ের যে আশা ছিল, তার প্রভাব নেই রাজনৈতিক দলগুলোর মাঝে। নাফিসের ঝুলে থাকা শরীরের এই ছবি এখনো জ্বলজ্বলে। কলেজ পড়ুয়া তরুণের রক্তের দাগ কোটি হৃদয়ে আজও অমলিন। 2 বছর পার হয়েছে, নাফিসের পড়ার টেবিল তেমনই আছে। সাজানো পাঠ্য বইয়ের সাথে পড়ে আছে গল্পের বই, স্কুলের সাফল্যমণ্ডিত স্বীকৃতি। নাফিস আমাকে বলতো যে, আম্মু, দেশ পরিবর্তন করতে হলে কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতে হবে। ছেলে না থাকার জমে থাকা কষ্ট জল হয়ে ঝরে কেবল মায়ের চোখ থেকে। ছাত্র জনতার উপর গুলির বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াতে চেয়েছিল নাফিস। আশা করেছিল বিজয়ের পর পরিবর্তন হবে রাষ্ট্র কাঠামোর। কারে ফাঁসি দিছে যে দেশে নেই, যারা দেশে আছে কি দিল 3 বছর 5 বছর। একটা স্বজন হারার মানুষে একটা বিচার দেখলো আশাবাদী হইতো যে না, একটা বিচার দেখতে পারছি আমরা। ওরা যেই দেশ চেয়েছিল সেই দেশ আমার কাছে মনে হয় না। জুলাই আন্দোলনের পুরোটা সময় উত্তরার এই অঞ্চল ছিল বলতে গেলে ছাত্র জনতার নিয়ন্ত্রণে। অভ্যুত্থানের একেবারে শেষ দিন 5 আগস্ট সকালে আশপাশের বিভিন্ন অলিগলি থেকে জনতার ঢল এসে পরিণত হয় জনসমুদ্রে। সেই জনসমুদ্রে সামিল হওয়া সাধারণ মানুষের ক্ষোভ কেবলমাত্র গণহত্যার বিরুদ্ধে ছিল না, ছিল রাজনীতির একটি গুণগত পরিবর্তনের প্রত্যাশাও। গেল 2 বছরে কতটা পূরণ হলো সেই প্রত্যাশা? রক্ত দিছে, রক্ত কি দলের জন্য দিছে, দেশের জন্য দিছে। দেশ কেন বাঁচে না? মানুষের একটা আশা ছিল যে আরো ভালো কিছু পাবে, বা মানুষের যে সমস্যাগুলো, দুর্নীতি, অপরাজনীতি বা শৃঙ্খলা, তারপরে নিয়ম কানুন, সবকিছু একটা পরিবর্তন আসবে। মারামারি মারধর চলছে, এনসিপি নেতাকর্মীদের এখানে সেখানে মারামারি চলতেছে। 24-এর গণ আন্দোলনে অংশ নেয়া কলেজ পড়ুয়ারা এখন বিশ্ববিদ্যালয়। এত রক্তের পরও দুর্নীতির শিকল টানতে না পারা, আমলাতান্ত্রিক শাসনে আটকে থাকা গণ অধিকার কিংবা বিচারালয়ের নামমাত্র স্বাধীনতা পীড়া দেয় তাদের। তবু দম বন্ধ অবস্থা থেকে মুক্তির স্বাদ নিয়ে আশাবাদী কেউ কেউ।
আমরা অতটা স্যাটিসফাইড না। পুরনো স্ট্রাকচারেই চলে যাচ্ছে সরকার ব্যবস্থা বা দেশের রাজনীতি সব কিছু। আসলে তাদের সেই উদ্দেশ্যটা আমাদের সামগ্রিক জীবনের সাথে যাচ্ছে কি না। কোনো জিনিস একবারে 2 বছরের মধ্যে আসলে পুরোটা রিফর্ম পসিবল না। জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক মনে করেন এত তাড়াতাড়ি বড় পরিবর্তন আশা করাটাও হয়তো ঠিক নয়, তবে যে শুরুটা হতে পারত তার দেখা মিলছে না এখনো। অল্প সময় তো আসলে এত দিনের জঞ্জাল তো আসলে দূর করা যাবে না, অন্তত পক্ষে মানুষের কাছে এই বার্তাটা দেওয়া যাবে না আমাদের তরফ থেকে চেষ্টাটা আছে। এই বার্তাটাই এখন খুব জরুরি। 5ই আগস্টকে যদি আমরা একটা রাজনৈতিক শিক্ষা হিসেবে না নিই, তাহলে সেই আগে যে দুঃখ কষ্ট আমরা 1971 সালের পরও আমরা দেখেছি মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তার মতে দলগুলোর শীর্ষ নেতৃত্বে কিছুটা পরিবর্তন দেখা গেলেও সামগ্রিক সংস্কৃতিতে কোনো প্রভাব নেই। বলেন, পুরনো রাজনীতির বলয়ে এখনো ঢেকে আছে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা। হুমকি ধামকি যে রাজনৈতিক সংস্কৃতি যেটা আমরা আগের সময় দেখেছি, সেই পরিবর্তনগুলোই তো আমরা আসলে আশা করছিলাম, কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমাদের মগজের পরিবর্তন ওই অর্থে হয়নি যেই অর্থে আসলে আমরা আশা করেছিলাম কিংবা যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল। জুলাই আন্দোলনের দেয়ালিকায়ও ইচ্ছের জানান দিয়েছে ছাত্র জনতা। মিছিল মিটিংয়ে না থাকলেও রাজনীতি নিয়ে সচেতনতার ছাপ আছে সেগুলোই, কেবল মুখের কথায় যা দমিয়ে রাখা দায়। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাগেরহাটের কচুয়ায় নিজ বাড়ি থেকে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, মরদেহগুলোর বিষয়ে কি বলছে পুলিশ এবং বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? রবি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কচুয়ার যে বাড়িটিতে দুর্ঘটনা ঘটেছে ঠিক সেই বাড়িটিতে। আমি একটু আপনার মাধ্যমে দর্শকদেরকে এই দৃশ্যটি দেখাতে চাই। সেটি হলো যে এই যে জায়গাটি, এটা কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের মান্ডারখোলা গ্রাম। আর এই বাড়িটি আমরা একটু পাশের যে ঘরটি দেখা যাচ্ছে, এই ঘরটিতেই তিনজন মানুষের নিষ্প্রাণ দেহ এটি পড়ে রয়েছে। আসলে এটা কখন এরা মারা গেছে বা নিহত হয়েছে সে বিষয়টি নিশ্চিত করে পুলিশ বলতে পারেনি। পুলিশ আনুমানিকভাবে ধারণা করছে যে গত 48 ঘন্টা আগে বা তার কিছু আগে পরে এই ঘটনাটি ঘটেছে। আশেপাশে আমরা বেশ কয়েকটি বাড়িও দেখছি, একই বাড়ির ভিতরে বেশ কয়েকটি ঘর রয়েছে, কিন্তু যে বিষয়টি পুলিশ ধারণা করছে সেটি হলো যে এই যে মৃত্যুটি, সেই মৃত্যুটিতে বেশ রহস্য রয়েছে এবং তারা বলেছে যে এটি একটি হত্যাকাণ্ড, এটি স্বাভাবিক মৃত্যু নয়। লাশের যে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে একাধিক জায়গায়, তাদেরকে শ্বাসরোধ করা হতে পারে এমনটিও পুলিশ বলেছেন। কারণ হলো যে তাদের গলায় একজনের গামছা বা কাপড়ের টুকরা পেঁচানো আছে। আমরা এতটুকু পর্যন্ত পুলিশের কাছ থেকে জানতে পেরেছি যে এই একই পরিবারের আহাদ, একজন তরতাজা যুবক, তার মা রয়েছে মনিরা এবং রাশিদা তার নানি, এই 3 জন আসলে এখানে নিহত হয়েছেন। তবে কি কারণে যে নিহত হয়েছে সেই বিষয়টি নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর একটু সময় লাগবে। তারা সেই তদন্তের কাজটি শুরু করেছে। তারা বলছে যে তদন্তের সাপেক্ষেই এই বিষয়টি নিশ্চিত করে বলা যাবে যে কারা আসলে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, কি কারণে হত্যাকাণ্ডটি হয়েছে, সেই বিষয়গুলি তারা খতিয়ে দেখছে। তাদের একাধিক টিম কাজ করছে। এই মুহূর্তে পুলিশের থেকে বেশি কিছু বলতে রাজি হয়নি, তবে পুলিশ বেশ কিছু চিহ্নবোধক বিষয় নিয়ে তারা কাজ করছেন, যে তাদের সাথে কারো পূর্ব শত্রুতা ছিল কিনা, জায়গা জমি নিয়ে কোনো বিরোধ আছে কিনা বা অন্য কোনো ঘটনা আছে কিনা, আর্থিক কোনো লেনদেন আছে কিনা, এই বিষয়গুলি নিয়ে তারা কাজ করছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। এখানে পিবিআই এবং জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ, এই কয়েকটি ইউনিট এখানে কাজ করছে। তারা জানার সাথে সাথেই এই কাজটি শুরু করেছে এবং এই মৃতদেহগুলি হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। এই ছিল এখানকার সর্বশেষ তথ্য আমার কাছে। পুরবী, অনেক ধন্যবাদ ইয়ামিন আপনাকে। নিশ্চয় পরবর্তীতে আরো বিস্তারিত জানবো আমরা আপনার থেকে। আগামী 1 বছরের মধ্যে জুলাই হত্যা মামলার সব বিচার শেষ করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আগামী 1 মাসের মধ্যে আরো 3টি মামলার রায় ঘোষণা করা হবে বলেও জানান তিনি। দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা জানান চিফ প্রসিকিউটর। হাইকোর্টে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের সব মামলার অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আরও বলেন, আগামী 1 বছরের মধ্যে জুলাই হত্যা মামলার সব বিচার শেষ করা হবে। আইন অনুযায়ী পলাতক ব্যক্তিদের বিচার চলছে উল্লেখ করে তিনি জানান, পলাতকদের না পাওয়া পর্যন্ত রায় কার্যকরের কোনো সুযোগ নেই। সম্পত্তি বাজেয়াপ্ত সহ জরিমানার আদেশগুলো দ্রুত বাস্তবায়ন শুরু করা হচ্ছে বলেও জানান চিফ প্রসিকিউটর। এদিকে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া বাকি বক্তব্য প্রচারে আইনগত বাধা নাই বলেও উল্লেখ করেন তিনি। এ সময় জিয়াউল হাসানের বিচার কার্য দ্রুত শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন চিফ প্রসিকিউটর।
এছাড়া ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ দণ্ডিত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারকে কিভাবে বণ্টন করা যায় সে বিষয়ে কাজ চলছে বলে জানান তিনি। 1 থেকে 1.5 বছরের মধ্যে যে 6টা মামলার বিচার কার্য শেষ করতে আমরা পেরেছি, এটা আমি মনে করি যে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যেই এবং পাশাপাশি স্বচ্ছতা এবং নিরপেক্ষতার মধ্যে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে আমরা এই 6টি মামলার বিচার কার্য সম্পন্ন হয়েছে। এবং আমি মনে করি যে এর চেয়েও যদি দ্রুত আর বিচার কার্য করেন তাহলে এই বিচার নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিতে পারে। তো সেই কারণে আমি মনে করি যে এটা স্বচ্ছতার সাথে এবং স্বাভাবিক গতিতে এগোচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে 2 বছর পরও প্রশ্ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কি আদৌ স্বাভাবিক হয়েছে? একদিকে আন্দোলনের সময় পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ, অন্যদিকে সরকারের পরিবর্তনের পর থানায় হামলা, অস্ত্র লুট ও পরে মব কালচারের ঘটনা। মনোবল ফেরানোর নানা উদ্যোগের মধ্যেও পুলিশ এখনো হামলা, আসামি ছিনিয়ে নেওয়া ও আইন প্রয়োগে চ্যালেঞ্জের মুখে। গত 1 বছরে কতটা বদলেছে পরিস্থিতি, সে বাস্তবতা তুলে ধরেছেন রাব্বি সিদ্দিকী। 24-এ ছাত্র জনতার আন্দোলনে সবাই দেখেছেন পুলিশ বাহিনীর নির্মম ভূমিকা। নিজ দেশের শিশু, তরুণ বা সাধারণের ওপর নির্যাতন, নিপীড়ন, গুলি হত্যার দুঃসহ স্মৃতি মনে থাকবে বহু বছর। 5 আগস্ট শেখ হাসিনার পতন হলে ক্ষোভের আগুনে বিভিন্ন থানা পুড়িয়ে দেয় ক্রুদ্ধ জনতা। নিহত হন অনেক পুলিশ সদস্য, লুট হয় অস্ত্র ও গোলাবারুদ। প্রাণে বাঁচতে গা ঢাকা দেন অনেক পুলিশ সদস্য। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে চেষ্টা চালায় পুলিশের মনোবল ফেরানোর, পাশাপাশি শুরু হয় লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের প্রক্রিয়া। এসবের মাঝেই ঘটতে থাকে মব এবং পুলিশের উপস্থিতিতে পিটিয়ে হত্যার ঘটনা। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য সবাই অপেক্ষা করতে থাকেন নির্বাচিত সরকারের। প্রশ্ন উঠেছে, কতটা বদলেছে পরিস্থিতি? এখনো আসামি ধরতে গিয়ে হামলার শিকার হচ্ছে পুলিশ, গুলি, হত্যা এবং থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে। এইটার মূল সমস্যা হচ্ছে আমাদের সবার মধ্যে আইন মানার প্রবণতাটা একটু কম। আমরা যদি আইন মানার প্রবণতাটা যদি সচেতনতা বাড়াতে পারি, আমার মনে হয় এই জাতীয় সমস্যাগুলো হবে না। আর এই জাতীয় পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণত যে কোনো বল প্রয়োগ করতে পারে, কিন্তু অতিরিক্ত বল প্রয়োগ করাটা এটা আমরা যে প্রশিক্ষণ তার সাথে যায় না। এই কারণে যেরকম পরিস্থিতি থাকুক আমরা ন্যূনতম বল প্রয়োগে বিশ্বাসী, এবং সেই কারণে যদি জনগণ একই সাথে আইন মানার প্রবণতাটা বাড়ে, আমার মনে হয় জাতীয় পরিস্থিতি আরও উন্নতি করা সম্ভব। বিশ্লেষকরা মনে করছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনও বড় চ্যালেঞ্জের মুখে আছে পুলিশ। এখনও পুরোপুরি কার্যকর হয়নি বাহিনীর চেইন অফ কমান্ড। পুলিশকে ঘুরে দাঁড়ানোর, যদি আমরা সত্যিকার অর্থে তাদেরকে দাঁড় করাতে চাই বা তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, সবার আগে যেটা প্রয়োজন তাদের নিজেদের অভ্যন্তরীণ সংস্কারটা সবচেয়ে বড় আকারে প্রয়োজন। কার কোথায় পদায়ন করতে হবে, প্রমোশনের এই ব্যাপারগুলোকে কে কতটা চলমান রাজনৈতিক সরকারের রাজনৈতিক আদর্শ ধারণ করেন এটা বিবেচ্য বিষয় না। কে যোগ্য তাকে পদায়ন করতে হবে, এবং নিজেদের মধ্যে ঐক্যের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, দরকার কার্যকরভাবে আইন প্রয়োগ করা। সেটি করার জন্য বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। প্রতিযোগী অনেক দেশ বিভেদ তৈরি করতে চায়, তবে দেশ ও শিল্পের স্বার্থে এক হয়ে কাজ করবে বস্ত্র খাতের 2 সংগঠন বিজিএমইএ ও বিটিএমএ। বিশ্বমানের টেক্সটাইল এক্সিবিশন বিটমা আয়োজনে উভয় সংগঠনের মধ্যে সমঝোতার স্মারক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু। বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল জানান, বস্ত্র ও পোশাক শিল্প বিকাশে উভয় সংগঠন ঐক্যবদ্ধ অবস্থান নেবে। মেলায় 2 সংগঠন একত্রিতভাবে বিশ্বমানের যন্ত্রাংশ এবং নানা উপকরণ উপস্থাপন করবে। এতে উদ্যোক্তারা হাতের কাছেই পাবে শিল্প সহায়ক সকল কিছু, যন্ত্রাংশ, এআই প্রযুক্তি সংযোজন, ফ্যাশন ট্রেন্ড প্রদর্শন, নেটওয়ার্কিং, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, স্থায়িত্ব বিষয়গুলো গুরুত্ব দেওয়া হবে। জানানো হয় 2 সংগঠনে এখন থেকে একসঙ্গে কাজ করবে, নিজেদের মধ্যে ভালো বোঝাপড়ার জন্য সব ধরনের পদক্ষেপ নেবে। সকলে মিলে সামনে 100 বিলিয়ন রপ্তানি আয় করা অসম্ভব নয়। বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি এবং নীতি সহায়তার জন্য সমন্বিত কাজ করতে হবে। লক্ষ্য হবে দেশের জন্য শিল্প এবং কর্মসংস্থান।
এফআইআরটা আমরা